নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি রাজ্যের 6খানা বিধানসভার উপনির্বাচনের ফলাফল কি হয়েছে আপনারা জেনে গেছেন। 6খানার মধ্যে 6টাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং একটা ব্যাপক মার্জিনের জয়লাভ করেছে। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 6খানার মধ্যে 5খানা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, একটা মাদারিহাট যেটা ছিল বিজেপির দখলে। তো এই 6খানা যে উপনির্বাচনের ফলাফল হয়েছে তাদের 6টাতে 6টা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবং দেখা গেছে যে এরপরে রাজ্যের বিরোধী দলনেতা তেমন কিছু অভিযোগ করেননি, বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তেমন কিছু মারাত্মক কিছু অভিযোগ করেনি। উনি বলেছেন যেমন হওয়ার তেমনই হয়েছে, বা শুভেন্দু অধিকারী এক প্রকার মেনে নিয়েছেন যে এই লক্ষ্মী ভাণ্ডার বা ইত্যাদি জনকল্যাণমূলক কাজের ফলেও মমতা ব্যানার্জি জয়লাভ হয়েছে। তো মারাত্মক কিছু রিগিং বা ছাপ্পা ইত্যাদি ইত্যাদি যে অভিযোগগুলো এর আগে করতে, তেমনভাবে কিন্তু ভোটের যেদিন তো ভোট গ্রহণ হয় সেদিনও করেননি, তারপরেও করেননি, বা ভোটের রেজাল্টের পরেও আমি দেখলাম প্রধান বিরোধী দল যেটা বিজেপি, তাদের কিন্তু কোনো নেতা মারাত্মক তেমন কিছু অভিযোগ করেননি যে বিশাল কিছু 2 নম্বরই করে এই রেজাল্ট হয়েছে, এরকম কিন্তু কোনো অভিযোগই করেনি। এবং স্বাভাবিক, ওনারাও মনে হয় বুঝতে পারছেন যে ওনারা যে স্ট্র্যাটেজি বা যে পদ্ধতিতে ভোট করছেন বা ভোট চাইছেন সেটা জনগণ ঠিক অ্যাকসেপ্ট করছে না। এবং এই যে 6খানা বিধানসভা উপনির্বাচনের ফলাফল এইভাবে হলো, আমরা যদি বিশ্লেষণ করি যে কেন এইভাবে হলো, বা যদি দেখা যায় যে 2019-এর যে বিজেপির উত্থান হয়েছিল লোকসভা ভোটে, 42খানা সিটের মধ্যে 18খানা লোকসভায় এমপি ওরা জয়লাভ করেছিল 2019। কিন্তু তারপর থেকে ক্রমশ ওনাদের গ্রাফ কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে, আর বাড়েনি। 2021-এ বিধানসভাতেও কমে গেছে। লোকসভা অনুযায়ী যে সিট ওনাদের বিধানসভা ওয়াইজ যেভাবে জয়লাভ করেছিলেন 2019-এ, সেখান থেকে কিন্তু 2021-এর বিধানসভায় অনেকখানা সিট কিন্তু কমে গেছে। তারপরে প্রত্যেকটা ভোটে দেখা যাচ্ছে যে বিজেপির কিন্তু সদস্য সংখ্যা কমে যাচ্ছে, মানে ভোট কমে যাচ্ছে, এমপিও কমে গেছে। এইবারও মাত্র 12খানা জয়লাভ করেছেন। তো যদি দেখা যায় যে এই ফলাফল বিজেপির কেন হচ্ছে, বা এই ধরনের ওদের গ্রাফ নিচের দিকে কেন যাচ্ছে, তো শুধু ছাপ্পা রিগিং এইসব বলে লাভ নেই। এগুলো মনে হয় বিজেপি নেতারাও বুঝতে পারছেন যে এগুলো বলে আর বেশি দিন চালানো যাবে না, নিজেদের অনেক কিছু ত্রুটি আছে। তো আমরা যদি অ্যানালাইসিস করি যে এই বিজেপির এত পরাজয় বা গ্রাফ নিচের দিকে কেন যাচ্ছে, তার প্রথমে কয়েকটা বেসিক কারণ রয়েছে। প্রথমে বিজেপি অন্যান্য রাজ্যে যেভাবে জয়লাভ করে বা ভোটে জেতে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, গুজরাট হতে পারে, রাজস্থান হতে পারে, ছত্তিশগড় হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, পাশের রাজ্য উড়িষ্যা, আসাম ইত্যাদি হতে পারে। তো বেসিক্যালি ওরা কিন্তু হিন্দু কার্ড খেলে জয়লাভ করে, একটা পোলারাইজেশন করে সেখান থেকে হিন্দু ভোটের একটা মেজরিটি ভোট পেয়ে, আর যেটা অন্যান্য রয়েছে তাকে ডিভাইড করে যেতে, সেটা উড়িষ্যা হতে পারে, আসাম হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লজিক কিন্তু বা এই থিওরি ওনাদের কাজ করছে না, ফেল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, মূলত যদি বলা যায় যে মুসলিম সম্প্রদায়, তো এরা একটা হিউজ, মানে 35%-এর কাছাকাছি আছে। এবং এরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমিত নেই। যেমন আসামে কিন্তু আপনি যদি দেখেন যে ওই সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট, সেটা কিন্তু 4টা থেকে 5টা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, বাকি কোথাও কিন্তু নেই। বাকিগুলোতে মানে রয়েছে খুবই কম পরিমাণে। মানে ডিসিশন মেকার বা একটা মানে ভোট পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে, এই ধরনের কিন্তু কোনো জায়গায় আসামে নেই। কিন্তু পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন প্রত্যেকটা বিধানসভা বা লোকসভা খুব কম জায়গায় রয়েছে যেখানে কিন্তু মুসলিম ভোটার কম রয়েছে। সব জায়গায় কিন্তু একটা ভালো মার্জিনে কিন্তু মুসলিম সম্প্রদায়ের ভোটার রয়েছে। তো সেই হিসাবে এখানে কিন্তু মুসলিমদেরকে পুরো বাদ দিয়ে, মানে 35%-কে বাদ দিয়ে আপনি 65% হিন্দুকে নিয়ে ভোটে জিতে যাবেন, এটা আশা না করাই ভালো। প্রথমেই আপনি যদি 35%-কে বাদ দিয়ে দেন, আর বাকি থাকছে 65%। 65% কি সবাই আপনাদের ভোট দেবে তেমন নয়। এবং হিন্দু যেটা মেজরিটি যে ভোটার, এই 65%ও, তার মধ্যে কিন্তু মেজরিটিও আপনাদের সঙ্গে নেই। তার কারণ অনেক রয়েছে। প্রথমত হচ্ছে অন্যান্য স্টেটে যারা হিন্দু রয়েছেন বা
পশ্চিমবঙ্গের যারা হিন্দু রয়েছে এর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। পশ্চিমবঙ্গের কিন্তু হিন্দুরা প্রথমে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষালাভ করেছিল, মানে আপনারা নিশ্চয় জানেন এখানে ব্রিটিশরা কলোনি স্থাপন করেছিল, তাদের রাজধানী করেছিল। প্লাস এখানে অনেক বুদ্ধিজীবী বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকেই এখানে জন্মগ্রহণ করেছেন এবং শিক্ষা বিস্তার করেছেন, প্রসার করেছেন, কালচার প্রসার করেছেন। ফলে এখানে কিন্তু আপনি শুধু মানে মুসলিম বিদ্বেষ করে হিন্দুদের মধ্যে জায়গা পাওয়াটা খুব মুশকিল। এখানে কিন্তু প্রচুর হিন্দু মানুষ আছে, একটা বড় সংখ্যক, তারা কিন্তু মুসলিমদের ঘৃণা করে না, করা উচিতও নয় আমার মতে। প্রত্যেকটা মানুষকেই বা প্রত্যেক ধর্মের মানুষকেই মানুষ হিসাবে সম্মান দেওয়া উচিত। তো সেই হিসাবে পশ্চিমবঙ্গের কিন্তু হিন্দুদের, আপনি যেটা অন্যান্য স্টেটে হিন্দুদের একদম দেখতে পাবেন একটা বেশ ভালো পরিমাণে ওদের মধ্যে মুসলিম বিদ্বেষ থাকে, পশ্চিমবঙ্গে কিন্তু সেই পরিমাণ থাকে না। তো এখানে কিন্তু আপনি হিন্দু হিন্দু সনাতন সনাতন করে খুব একটা ওদের মনে জায়গা করতে পারবেন না, আপনাদের টেনে নিতে পারবেন না কাছে। প্লাস এখানে হচ্ছে যেটা আপনাদের জানালাম, বামপন্থীরা এখানে অনেক দিন শাসন করার ফলে একটা বামপন্থা কালচার এখানে গড়ে উঠেছে। সেক্ষেত্রেও কিন্তু একটা লিবারেল কালচার, সেক্ষেত্রেও কিন্তু হিন্দুরা এখানে মুসলিম বিদ্বেষ নয়, ম্যাক্সিমাম আমি বলছি। ফলে এখানে ওই থিওরি আপনার হিন্দু মুসলিম সনাতন এইসব হিন্দু মুসলিম বিভাজন করে রাজনীতি করাটা এখানে সম্ভব হবে না। তো সেই কারণেই কিন্তু বিজেপির এখানে ফেল হয়ে যাচ্ছে। এবং এখানে প্রচুর হিন্দু মানুষও রয়েছে যারা তৃণমূলকে পছন্দ করে না, কিন্তু বিজেপিকেও ভোট দিচ্ছে না এই একটাই কারণে, তারা এই ধরনের যে সাম্প্রদায়িক কথাবার্তা বা একটা বিদ্বেষ বিভাজন এইগুলো তারা পছন্দ করে না। ফলে তারা তৃণমূলকেও ভোট মানে পছন্দ করে না, আবার বিজেপিকেও ভোট দিতে পারছে না। ফলে তারা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে। এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। দ্বিতীয় যে কথাটায় আসবো, যেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। 10 বছর বেশি কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, রাজ্যের জন্য বড় কোনো কিছু ঘোষণা এখনো পর্যন্ত কিন্তু করেননি। মানে এমন নয় যে কোনো বিজেপি নেতা বলতে পারবেন যে কেন্দ্রে 10 বছর থেকে রাজ্যের জন্য এই বিশাল কিছু ঘোষণা করে দিয়েছে। উল্টো কিন্তু কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যের নেতারা বলেছেন যে আমরা গিয়ে বন্ধ করে দেবো, বন্ধও হয়ে গেছে। 100 দিনের কাজ, আবাস যোজনা, কোথায় কি দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ ঝট করে এগুলো বুঝতে পারে না, কিন্তু চোখে দেখা যাচ্ছে যে রাজ্য নেতারা বলছেন যে আমরা গিয়ে এগুলো বন্ধ করে দেবো, দিতে দিব না, এবং বন্ধও হয়ে গেছে। এবং কেন্দ্রের কিন্তু বিজেপির কোনো নেতাকে যদি বলা হয় যে আপনার পশ্চিমবঙ্গের জন্য 10 বছরে কি করেছেন, কোনো কিছু করেননি, তেমন বড় কিছু প্রজেক্ট বা কিছু ঘোষণা করেননি। এমনকি 2019 সালে যে 18 জন এমপি নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে একজনকে পূর্ণমন্ত্রীও করা হয়নি। নিশ্চয়ই আপনারা জানেন যে পূর্ণমন্ত্রী ছাড়া স্বাধীনভাবে কাজ করা খুব মুশকিল, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক। প্রতিমন্ত্রীদের খুব একটা কাজের সুযোগ থাকে না। তো সেই হিসাবে মানুষ যদি জিজ্ঞেস করে যে আপনারা কেন্দ্রে তো 10 বছর আছেন, 18 জন এমপিও পেয়েছেন, এবারও 12 জন এমপি পেয়েছেন, একজনকেও পূর্ণমন্ত্রী করেননি, তাহলে তো আপনারা বাংলার প্রতি বঞ্চনাই করছেন। এটা একটা ফ্যাক্টর, এখানেও কিন্তু বিজেপির কোনো জবাব নেই। দ্বিতীয় হচ্ছে, যদি দেখা যায় যে বিজেপির যারা এমপি বা এমএলএ তারা ম্যাক্সিমামই নন পারফর্মার, মানে মারাত্মক কিছু কাজ করছেন, মানে একদম উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন, এই ধরনের কিন্তু আপনি কাউকে দেখতে পাবেন না। তো সেটাও একটা নেগেটিভ ফ্যাক্টর যে বিজেপির পক্ষে, কিন্তু বলার মতো ভালো কর্মী এবার তৃণমূল কংগ্রেসে অনেক রয়েছে। ফিরহাদ হাকিম বলা যেতে পারে, সুজিত বসু বলা যেতে পারে, আর অনেকের নাম বলা যেতে পারে, তারা কিন্তু খুব ভালো কাজ করে। শুভেন্দু অধিকারীও ভালো কর্মী, এটা ঘটনা, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের কিন্তু পারফরমেন্স মানে একদম পাতে দেওয়ার মতো নয়, তেমন কোনো পারফরমেন্স নেই। এখানকার জনগণই বলছে যে ওখানে কিছু কাজ করার নেই। আর তারপরের যেটা একটা হচ্ছে যে কারেক্ট ক্যান্ডিডেট, এমন এমন ক্যান্ডিডেটকে বাছা হচ্ছে যেখানে লোকাল এরিয়াতে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পার্টির মধ্যেও গ্রহণযোগ্যতা নেই, পার্টির যারা আদি কর্মী বা একনিষ্ঠ কর্মী তারাও মেনে নিতে পারছে না, ফলে নানা ধরনের ঝামেলা হচ্ছে, ঐক্যমত আসছে না, বা এককভাবে একসঙ্গে লড়াই করা সেই মেন্টালিটি আসছে না, হচ্ছেও না। এটাও একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে পার্টির যারা ওয়ার্কার রয়েছে তারাও এক সময় পার্টির জন্য মার খেয়েছে, ঘর ভেঙেছে, বিভিন্ন মানে জেল খেটেছে বা কেস হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে লিডার যারা, তারা এক প্রকার তাদেরকে সেইভাবে সাপোর্ট করেনি।
সাইড হয়ে গেছে, ফলে তারা নানা ধরনের বিপদে পড়েছেন। তো এই জন্য সেটাও একটা ফ্যাক্টর যে ওখানে মানুষ খুব একটা, ওদের যারা ওয়ার্কার তারাও সাপোর্ট পাচ্ছে না। নেক্সট আর একটা কারণ যদি দেখা যায় সেটা হচ্ছে অর্গানাইজেশন। শুধু মোদিজি, অমিতজি বা আরও স্টার বা কাউকে নিয়ে এসে শুধু বড় বড় র্যালি, মিছিল বা মিটিং করলেই যে ভোটাররা সব গিয়ে ভোট দেবে এমন কিছু কথা নেই। তার জন্য অর্গানাইজেশন দরকার, যাতে বুথ পর্যন্ত গিয়ে ভোটারকে ভোট দেওয়ানো যায়। সেই অর্গানাইজেশনে কিন্তু বিজেপির খুবই দুর্বল, অধিকাংশ জায়গাতে নেই বললেই চলে। তো শুধু এই বড় বড় মিছিল, হাই হাই ভোল্টেজ মিছিল, মিটিং ইত্যাদি করে মোদিজিকে 10 বার ঘুরিয়ে, অমিত শাহজিকে 10 বার ঘুরিয়ে বা আরও কেন্দ্রীয় নেতাদের এনে মিটিং করে এভাবে কিন্তু ভোটে যেতে যাবে না। নেক্সট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির মধ্যে এক গোষ্ঠী শুভেন্দুবাবুর গোষ্ঠী, এক গোষ্ঠী সুকান্তবাবুর গোষ্ঠী, এক গোষ্ঠী দিলীপবাবুর গোষ্ঠী। ফলে গোষ্ঠী কোন্দল একটা বিশাল ফ্যাক্টর, সেটাও কিন্তু বিজেপি হারের একটা কারণ। আরও একটা ঘটনা হচ্ছে যে সিবিআই আর ইডি। কথায় কথায় বিজেপি নেতাদের বিভিন্ন জনকে শোনা যাচ্ছে সিবিআই দেখে নেবে, ইডি দেখে নেবে, সিবিআই জেল খাটিয়ে দেবে, ইডি জেল খাটিয়ে দেবে, এবং অনেককে কিন্তু অ্যারেস্ট করেছে। সত্যি মিথ্যা, তারা দোষী কে নির্দোষ আমি সেই বিষয়ে বলছি না, কিন্তু প্রত্যেকে কাউকে কিন্তু শাস্তি দেওয়াতে পারেনি। 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে প্রত্যেকেই প্রায় কিন্তু বেল পেয়ে যাচ্ছে বা পেতে চলেছে। যেমন পার্থ চ্যাটার্জিও খুব শীঘ্রই হয়তো বেল পেয়ে যাবে, অনুব্রত মণ্ডল বেল পেয়ে গেছে, মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছে। যাদেরকে সিবিআই ইডি অ্যারেস্ট করছিল প্রায় ম্যাক্সিমামই বেল পেয়ে গেছে বা বেল পেতে চলেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা চলেছে যে বিজেপির নেতারাই মনে হয় এদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে অ্যারেস্ট করিয়েছিল। আদালতে এরা গিয়ে নির্দোষ বা বেল পেয়ে যাচ্ছে, এবং ইডি সিবিআই এদেরকে 1.5 বছর, 2 বছর রেখেও কিন্তু সাজা দেওয়াতে পারেনি বা ট্রায়াল শুরু করতে পারেনি। তো এটাও একটা বিজেপির পক্ষে খারাপ জিনিস যাচ্ছে। তো এই সব ফ্যাক্টরগুলো যদি আপনি যোগ করেন, তো সাধারণ মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? তো এত কিছু আপনাদের যদি প্রবলেম থাকে, আপনারা যদি ইডি সিবিআই দিয়ে কাউকে অ্যারেস্ট করছেন, তো তাকে ট্রায়াল করুন, তাকে জেলে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। একজনকে কাউকে শাস্তি, সারদার কেস কবে থেকে চলছে সবাই দেখতে পাচ্ছে, কিছু কিন্তু প্রত্যেকটা বার বিজেপি নেতারা কিন্তু হুঙ্কার দিতেন, এই রিসেন্ট দেওয়া বন্ধ হয়ে গেছে, যে ইডি সিবিআই এদেরকে জেলে পুরে দেবে, তিহার জেলে পচে মরতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা সব বলতেন। অ্যারেস্টও অনেককে করা হয়েছে, কিন্তু তার কারুর শাস্তি হয়নি, ট্রায়াল পর্যন্ত হয়নি। তাতে বোঝা তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেটা বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা সত্যি কি মিথ্যা সেটা তো আদালতে বিচার যদি শেষ হয় বোঝা যাবে। আমরা সেই বিষয়ে কমেন্ট করব না, কিন্তু জনমানসে কিন্তু এটাই আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে তাহলে এদের কাছে সিবিআই ইডির কাছে কোনো প্রমাণ ছিল না, শুধু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে মনে হয় এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটাও কিন্তু একটা ফ্যাক্টর বিজেপি হারের। তো এইগুলো মোটামুটি যদি দেখা যায় যে বিজেপির যে এই যে ক্রমবর্ধমান গ্রাফ যে নিচের দিকে বা ওদের যে হার হচ্ছে, এইগুলো মোটামুটি একটা কারণ। এইগুলো যদি বিজেপি রেকটিফাই করে, তো আমার মনে হয় বিজেপি হয়তো ভালো ফল করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে হিন্দু কার্ড না খেলে যদি সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে হতে পারে, বাঙালিদের নিয়ে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিয়ে যদি রাজনীতি করতে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় বিজেপি হয়তো অনেকটা ভালো ফল করবে। তো এই হিন্দু কার্ড খেলা কিন্তু বা সনাতনী, এই যে সনাতন হিন্দু হিন্দু বলা, সবাইকে এই বিভাজন করে কিন্তু বেশি দিন টেকা যাবে না। এবং এইভাবে যদি এই সেম প্যাটার্নে যদি চলে, আমি নিশ্চিত 2026-এ, 2021-এ যে বিজেপি 77খানা সিট পেয়েছিল সেই 77খানা সিট পাবে না, এটা আজ থেকে আমি বলে দিচ্ছি, যদি ওনাদের না স্ট্র্যাটেজি ওনারা চেঞ্জ করেন। দেখা যাক আগামী দিনে কি হয়। আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখবো। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।